বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, নিউজ 24 চ্যানেলে সাপ্তাহিক অনুষ্ঠান মুক্তির কথায় আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব অস্থিরতার চারপাশে মুক্তির উপায় কি। এই বিষয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছেন অতিথি হিসেবে বাংলাদেশের স্বনামধন্য সাংবাদিক, অগ্রগণ্য এক সাংবাদিক, বাংলাদেশ প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ভাই, এবং সামরিক বাহিনীর একজন অফিসার, চৌকস অফিসার, যিনি খুব ভালো কথা বলতে পারেন এবং বিভিন্ন বিষয়ে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন বিষয় সম্পর্কে সম্যক ওয়াকেবহাল, তিনি হলেন মেজর জসিম। আপনাদের দুজনকেই আজকের এই অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। প্রথমে আমি মেজর জসিমের কাছে যাব। মেজর জসিম স্যার, আপনি দেখছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘ 8 মাস প্রায় হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে। শুধু মানুষের মধ্যেই নয়, সাধারণ জনগণের মধ্যেই নয়, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেও। এই বিষয়ে আপনার কাছ থেকে প্রাথমিকভাবে কিছু কথা শুনতে যাচ্ছে। মেজর জসিম প্লিজ। ধন্যবাদ স্যার। গত 16 বলবো না, আমি এটা 18 বছরই বলবো, 111 সহ। এই 18 বছরের যে রিজিমটা ছিল, এই রিজিমটা এত বেশি মিথ্যা তথ্য এবং এত বেশি ফুলানো ফাপানো জিনিসকে দিয়ে আমাদেরকে মানে একটা অন্ধকার জগতে রেখেছে। সেটা যদি আমি আগস্ট অভ্যুত্থান বা 36 জুলাই ধরি, ওই হিসাব করে আজকে 7 মাস। আপনি 18 মাসে প্রতি বছরের জন্য যদি 1 মাস করেও দেন, তাইলেও মিনিমাম 18 মাস লাগে। এখানে এই যে 8 মাস বা 7 মাস যেটা গেল, এটা আমার কাছে কোনো সময় না। আর যেই অস্থিরতার কথা বলি, আমি আমার দৃষ্টিকোণ থেকে এটা স্যার কোনো অস্থিরতাই আমার কাছে মনে হচ্ছে না। এটা ম্যানমেড একটা অস্থিরতা। মানে কত তাড়াতাড়ি পাওয়ারে যাব, ফেলে দেওয়া হলো, পাওয়ারে যাব, আবার সেই একই পন্থায় যাব। তো আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিই স্যার। যেমন আপনার স্যার ফরাসি বিপ্লব, ওটার কন্টিনিউশন ছিল 11 বছর। আমি ওইটাও যাব না, জাস্ট এই কিছুদিন গতকাল আমি একটা পড়ছিলাম, এল সালভাদর একটা দেশ আছে স্যার। ওই দেশটা আমাদের চেয়েও ওদের অবস্থা আরও খারাপ ছিল, এবং ওদের এখন যে সুন্দর সিস্টেমে ওরা চলে আসে, অলমোস্ট লাইক ইউরোপ। আমি আরেকটা দেশের কথা বলি স্যার, গানা, আফ্রিকার দেশ, বাট ইট ইজ বেটার দ্যান ইউরোপ। অত্যন্ত অল্প সময়, এই সময়টায় যা কিছু হচ্ছে এর চেয়ে বেশি আশা করা আমার মনে হয় একদিনে তো 2টা ডিম আমরা উই ক্যানট এক্সপেক্ট দ্য সোর্সেস, যেটা বাট কথা হচ্ছে যে স্যার 18 মাসে যদি প্রতিটা বছরকে যদি আপনি 1 মাসে কনভার্ট করেন, ইউ নিড টু গেট অর ইউ নিড টু গিভ 18 মাস। সেখানে আমি 7-8 মাসে কি করছে, কি তারা বলতেছে একদিনের চাঁদাবাজি কমানোতে এবারের মতো রোজায় স্বস্তি আছে কিনা আমি জানি না স্যার। 40 টাকা আলুর কেজি, 20 টাকা আলুর, 40 টাকা পেঁয়াজের কেজি, 20 টাকা আলুর কেজি, কাঁচা। আমার মনে হয় যে স্যার এটা লোকাল লোকের কথা না, যে অস্থিরতা। আপনার আরেকটা দৃষ্টি আকর্ষণ করছে, গত বছর রোজার সময় ফ্যাসিস্ট হাসিনা যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বাংলাদেশের বিদ্যুৎ খাতে খরচ করেছে, চুরি করেছে, যাই করেছে কিনা, বারবার বিদ্যুৎ চলে যেত, মনে আছে আপনার? এবং তারাবির নামাজের সময়। কিন্তু এই বছর আমরা দেখছি যে এখন পর্যন্ত একদিনের জন্য, 1 ঘন্টার জন্য যায়নি। তার মানে তারা অনেক কাজ করছে এই সরকার। বাজারে আপনি বলছেন যে বাজারের মূল্য কমে গেছে, সবকিছু মানুষের একটা আওতার মধ্যে চলে আসছে। আপনার কথায় আবার আমরা আসব। তার মানে আপনি দেখতে পাচ্ছেন অস্থিরতাটা এটা ম্যানমেড তৈরি করছে। আমি এই পর্যায়ে বাংলাদেশের স্বনামধন্য, যিনি নিজ নামে পরিচিত, সুবিখ্যাত একজন সাংবাদিক হাসান হাফিজ ভাই, আপনি প্রেস ক্লাবের সভাপতি এবং কালের কণ্ঠ একটি খুব জাতীয় পত্রিকায় আপনি খুব সুন্দর ভূমিকা রাখছেন। এই যে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা, যেটা যদি বলি আমরা, চতুর্দিকে অস্থিরতা না বলে রাজনৈতিক অস্থিরতার কথা যদি বলি, এটা তো ভুল বলা হবে না। শিশুটাকে দর্শন করলো, সে মারা গেল আজকে সিএমএইচে, এবং এই সমস্ত এই গত কাল পত্রিকায় বের হয়েছে, সারা দেশে বিশাল সংখ্যক নারী ধর্ষিত হয়েছে, এবং বিশেষ করে আওয়ামী লীগের আমলে তো দিনে দিনে হাজার হাজার নারী ধর্ষিত হতো, এবং মানুষের যে দরিদ্র মানুষের যে হাহাকার, এই জিনিসগুলোকে
বর্তমান সরকার কিভাবে এটাকে ট্যাকেল করছে কিংবা তাদের পরিকল্পনা কি, এ থেকে উত্তরণের আপনার মুখ থেকে সেটা শুনতে চাচ্ছি। সরকার তো সাধ্যমতো চেষ্টা করছে। উনি বললেন যে এটা মূল্যস্ফীতিটা কমে এসছে কিছুটা। আপনার যে এত বছরের জঞ্জাল, এটা তো রাতারাতি সাফ করা সম্ভব না। মানুষের মধ্যে তো একটা সহিষ্ণুতা লাগবে, একটা সংযম লাগবে, ধৈর্য লাগবে, একটু সময় দিতে হবে। সংস্কার চলছে, ঠিক আছে, সংস্কারেরও প্রয়োজন আছে, নির্বাচনেরও প্রয়োজন আছে, দুইটা পাশাপাশি হোক। তো এর মধ্যেই যে আপনি যেটা ষড়যন্ত্রের কথা বললেন, দেশের ভিতরে দেশের বাইরে আমাদের সরকারকে অস্থির করার জন্য, দেশটাকে অস্থিতিশীল করার জন্য ভারত তো মরিয়া হয়ে লেগেছে এবং প্রকাশ্যে তারা বলছে যে নির্বাচিত সরকার ছাড়া তারা এই সমস্যার সমাধান করবেন। সীমান্তে প্রাণ যাচ্ছে আমাদের সীমান্ত ক্রস করে ভারতীয় যে জেলেরা আসছে, আমরা তো তাদের মেরে ফেলছি না। সুতরাং একটা অসমতা, একটা বৈষম্য এবং একটা দাদাগিরির মধ্যে আমরা পড়েছি। এটাকে রুখে দাঁড়াতে হবে, যে কোনো মূল্যে সীমান্ত হত্যা রুখে দাঁড়াতে হবে। পরিষ্কার কথা, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ থাকতে পারে না। কারণ এই রক্তাক্ত যে জুলাই বিপ্লব, যা বলি সর্বপ্লাবী যে ছাত্রগণ অভ্যুত্থান ৩৬ জুলাই, সেটা হচ্ছে প্রাথমিক বিজয় মাত্র। সামনে কিন্তু বড় চ্যালেঞ্জটা আছে, এটাকে স্থায়ী করা, টেকসই করা এবং স্বৈরাচারের জঞ্জাল সব সাফ করা। এখনও কিন্তু স্বৈরাচারের দোসররা বিভিন্ন জায়গায় ওত পেতে আছে, ঘাপটি মেরে আছে, প্রশাসনে আছে, পুলিশে আছে, বিচার ব্যবস্থায় আছে, শিক্ষাঙ্গনে আছে, সব জায়গায়, মিডিয়াতেও আছে। তো সেগুলি চিহ্নিত করা এবং তাদেরকে নিষ্ক্রিয় করা, তাদেরকে মেরে ফেলতে আমি বলবো না, তাদেরকে যেন শুদ্ধির সুযোগটা দেওয়া হয়। তারা এখনও, আপনি দেখেন, এতদিন হয়ে গেল, আওয়ামী লীগের একটা ছোট নেতাও কি বলেছে যে আমরা অনুতপ্ত, আমরা ভুল করেছি? একজনও বলে না। তো সুতরাং এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সুতরাং আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে, কঠিন বিচার হতে হবে, সর্বস্তরের মানুষের সহায়তা নিয়ে গ্রহণযোগ্য একটা আন্তর্জাতিক মানসম্পন্ন স্বচ্ছতার ভিত্তিতে একটা বিচার হবে। জাতিসংঘের তদন্তে কিন্তু সেটা এসছে। শেখ হাসিনার বিচার কিন্তু আন্তর্জাতিক আদালতেও হবে। আপনি জানেন যে ফিলিপিন্সের যে স্বৈরশাসক দূতার থেকে অ্যারেস্ট করে নিয়ে তাকে হেগে পাঠিয়েছে। আমাদের শেখ হাসিনাকেও আমরা চাইব প্রত্যর্পণ করবে ভারত চুক্তি অনুযায়ী। সেটা না করলে ভারতের সঙ্গে সম্পর্কটা আমাদের এই কণ্টকাকীর্ণ থাকবে, অবশ্যই থাকবে। আমরা সেখানে কোনো আপোষ করতে পারবো না, সেটা পরিষ্কারভাবে আমরা বলেছি। আমরা চিঠিও দিয়েছি, সেই চিঠির এখনও পর্যন্ত জবাব দেয়নি। সুতরাং তাদের এই ধৃষ্টতা, এই বড় ভাই সুলভ যে দাদাগিরি, সেটাকে আমাদের রুখে দাঁড়াতে হবে। প্রত্যেকটা মানুষকে সচেতন করতে হবে, সামরিক বাহিনী, সাধারণ মানুষ, রাজনৈতিক দল, পেশাজীবী শক্তি, সামাজিক শক্তি, ছাত্র, সবাই মিলে আমরা এই দেশটাকে একটা স্বাধীন সার্বভৌম মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটা অবস্থান আমাদের উত্তর প্রজন্মকে আমরা উপহার দিতে চাই। সেই জন্য আমাদের প্রত্যেককে যার যার ক্ষেত্র থেকে দায়িত্বটা পালন করতে হবে। নির্দিষ্ট কয়েকটি রাজনৈতিক দল এটা করে ফেলতে পারবে না, সরকারের ২৪ জন উপদেষ্টা এটা করে ফেলতে পারবে না। প্রত্যেকেরই আমি মনে করি যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করার সুযোগ আছে। ধৈর্য, আপনি যেটা আপনার অনুষ্ঠানের নাম মুক্তির পথ, খুব সুন্দর। মুক্তি পেতে হলে ধৈর্য লাগবে, সংযম লাগবে, দেশপ্রেম লাগবে, এটাই হলো মূল জিনিস। হাসান হাফিজ ভাই, আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাই। এই ইন্ডিয়া, আচ্ছা, তারা কি চায়? তাদের তো কোনো প্রতিবেশীর সাথে কোনো সুসম্পর্ক নাই। একটা প্রতিবেশী সব জায়গা থেকে সে মার খেয়ে আসছে। এই বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের জনগণকে নিয়ে তারা চিন্তা করে না, চিন্তা করে ফেলে দেওয়া পচা নিকৃষ্ট মানের কয়েকটা মানুষকে তারা বেছে নিয়েছে। তারা এই কাজটা কেন করছে? এইটা আপনার কি করেছে? একটা অন্ধ আনুগত্য তারা চেয়েছে, সেটা পেয়েছেও। শেখ হাসিনা তো বলেছেই যে এমন কিছু দিয়েছি যে সারা জীবন তারা মনে রাখবে, বলেছে না, প্রকাশ্যেই বলেছে, অন রেকর্ড। এবং সেটা সেই শেখ হাসিনা তার প্রতিদানও পাচ্ছে, তাই না? অন্যায়ভাবে তাকে আশ্রয় দিয়ে রাখা হয়েছে এবং সেটা জবাবদিহিতা ভারতের কিন্তু চাচ্ছে না। আপনি দেখেন ভারতের মিডিয়া কিন্তু এই প্রশ্নে তারা যদিও অন্যায় আমাদের বিরুদ্ধে সেটা, কিন্তু আমাদের দায়িত্বটা হচ্ছে যে বিশ্ব জনমতের কাছে আমাদের এই অবস্থানটা তুলে ধরা, এই সরকারের যৌক্তিক এই যে অবস্থান এবং ম্যান্ডেট যে আছে সাধারণ মানুষের, ছাত্র জনতার যে অভ্যুত্থানের ম্যান্ডেট তারা পেয়েছে, সেটা কিন্তু ভারত মেনে নিতে চাচ্ছে না। যেহেতু তাদের করদ রাজ্য হিসেবে তারা বিবেচনা করতো আমাদেরকে, আওয়ামী লীগকে তাদের পকেট সংগঠন মনে করতো। তারা যেরকমভাবে বলতো, এখনও পর্যন্ত অনেক অবৈধ ভারতীয় বাংলাদেশে কাজ করে যাচ্ছে এবং আমাদের কোনো কিছু একটা সাধারণ ঘটনাকে অন্যভাবে ফেব্রিকেটেড করে তাদের মিডিয়ায় প্রচার করছে। সেগুলি তো খুবই দুঃখজনক। অনেক ধন্যবাদ, আপনি খুব সুন্দর বিশ্লেষণ করেছেন হাসান হাফিজ ভাই। আমি এই পর্যায়ে মেজর জসিমের কাছে যেতে যাচ্ছি। মেজর জসিম, এই সামরিক বাহিনীর বিরুদ্ধে, যে সেনাবাহিনী দেশকে নেতৃত্ব দিয়ে
বাংলাদেশকে স্বাধীন করেছে এবং প্রতিটা ক্রান্তি লগ্নে দেশের ত্রাতা হিসেবে তারা আবির্ভূত হয়েছে। এই সেনাবাহিনীর বিরুদ্ধে, সামরিক বাহিনীর বিরুদ্ধেও ইন্ডিয়ার এই প্রোপাগান্ডা, ইন্ডিয়ার রাষ্ট্রীয় প্রোপাগান্ডা যেটা হচ্ছে, এটার কি কারণ বলে আপনি মনে করেন? স্যার ধন্যবাদ আপনার এর জন্য। স্যার ইন্ডিয়া বলেন বা আমাদের পতিত স্বৈরাচারী সরকার হাসিনা সরকার, এর মধ্যে ইন্ডিয়া এবং হাসিনা সরকারের মধ্যে খুব একটা ডিফারেন্স নাই। বাংলাদেশের যে 18 কোটি মানুষ, তাদেরকে নিয়েও কিন্তু তাদের কোনো চিন্তা নাই। তাদের চিন্তা ছিল হাসিনা সরকারকে কিভাবে সাপোর্ট করা যায়। আর এটার সবচেয়ে প্রতিকূল যেই দিকটা ছিল সেটা হলো সেনাবাহিনী। সেনাবাহিনীর এই 53 বছরের গর্বের যে ইতিহাস, এটাকে মেলাইন করার জন্য এই 18 বছরে যেভাবে 16, 17, 18 বছরে 6টা সেনাপ্রধান, আমি যদি 111 থেকে ধরি এই পর্যন্ত 6 জন সেনাপ্রধান, এই জন আমাদের প্রেসিডেন্ট জন বাদ দিয়ে 6 জনের আমি একটা নর্মাল ক্যালকুলেশন করে দেখলাম, যদি 200-100 করে অফিসারও অনুগত হয়, তাও কিন্তু হিউজ অ্যামাউন্ট। অস্থিরতার যে জিনিসটা হচ্ছে স্যার, ভিতরে বাইরে বাংলাদেশের মানুষগুলো আমরা একটা আর্টিফিশিয়াল অস্থিরতা তৈরি করেছি। এই কারণে তৈরি করেছি কারণ এত সুন্দর দেশ নাই যেখানে 99% লোক একই ভাষায় কথা বলে, যেখানে মানে আমাদের মধ্যে মূল্যবোধ, আমাদের ধর্মীয় মূল্যবোধ বলেন, আমাদের জনগণের মূল্যবোধ বলেন, এর মধ্যে ইন্ডিয়ান এই হেজিমনিটা ঢুকাই দেওয়ার সবচেয়ে সুযোগ বেশি। এই কারণে বেশি স্যার, কারণ ওরা দেখলো 15-16 বছর 18 বছরে যেহেতু ওরা এখানে একটা বেশ ভালো স্ট্রং ফুটল স্থাপন করেছে। আমি একটা হাফিজ ভাই যেটা বললেন যে ওদের এখনও স্যার 5-5.5 হাজার লোক ওরা এখানে চাকরি করছে, এবং যে পরিমাণ রিমিটেন্স ওরা পাঠাচ্ছে, মানে 5 লক্ষ, যে পরিমাণ রিমিটেন্স পাঠাচ্ছে, আমাদের 30 লক্ষ বা 1 কোটি রেমিটেন্স যোদ্ধারাও কিন্তু পাঠাচ্ছে না। আমি এই কারণেই কথাটা বলছি যে এত কিছুর পরও তারা কিন্তু একটা বিস্ফোরার মতো আমাদের ভিতরে ছাপ করে বসে আছে আমাদের এই অর্থনীতির উপরে, যেই অর্থনীতির একেবারেই ভেঙে ফেলেছে। অর্থনীতির তো কিছুই নাই স্যার। পার ইয়ার 73 লাখ কোটি টাকা করে ওই যে টিআইবির যে অনুসন্ধানে প্রতি বছর পাচার হয়ে গেছে, তাতে 29 লক্ষ কোটি টাকা আমাদের দেশ থেকে ড্রেন আউট হয়ে গেছে। স্যার ডক্টর ইউনূস, হি ইজ নট এ অ্যাঞ্জেল, সে একজন ফেরেশতা না। এই যে আমি গত 2 দিনে আমি বলতেছি যে ডক্টর ইউনূসের যে প্রজ্ঞা, আপনি ওনার 3-0 কনসেপ্টে ইট ইজ মোস্ট লাইকলি হি উইল গেট অ্যানাদার নোবেল, ইট নাথিং আনলাইকলি। আপনি দেখেন যে আবার আজকে আসতেছে যে 4টা-5টার সময় জাতিসংঘের মহাসচিব 30 কি স্যার, ওনার ফার্স্ট 1 তো আপনি জানেন স্যার, দারিদ্রতা বিমোচন করা। 2 হচ্ছে ইয়াংদের নিয়ে, মানে ইয়াং উদ্যোক্তা তৈরি করা, যেটা ইয়াং দিয়ে উনি পৃথিবীটাকে করা, যেটার মধ্যে ইলেন মাস্ক টাক্সাররা ঢুকছে। 3rd হচ্ছে স্যার ক্লাইমেটে যে বায়ু দূষণের যেটা আমরা 2nd কান্ট্রি, ওয়ার্ল্ডের সবচেয়ে 2nd লার্জেস্ট কান্ট্রি আমরা ক্লাইমেটের দিক দিয়ে। স্যার ওনার এই 3-0 কনসেপ্ট হোল ওয়ার্ল্ড হ্যাজ অ্যাকসেপ্টেড, ইভেন ট্রাম্প হ্যাজ অ্যাকসেপ্টেড, যার জন্য ওই যে এপ্রিলে বোধহয় আসতেছেন ইলন মাস্ক, ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইনভেস্টার ইন দ্য ওয়ার্ল্ড। কথায় বলে উনি যদি প্রতিদিন 200 কোটি টাকাও খরচ করেন, 100 বছরে ওনার টাকা শেষ হবে না। সে হলেন ইলন মাস্ক, অত্যন্ত অল্প বয়সী। উনি জানেন ওনার যে স্টারলিংক এটা। আমি কেন বলছি স্যার, এই অস্থিরতাগুলো মানুষ তৈরি করছে আর্টিফিশিয়ালভাবে। একটু মাথা ঠান্ডা করে, আপনি বিদ্যুতের কথা বলেছেন, এটা তো স্যার রীতিমতো তারা চুরি করেছে। আমার ক্যান্টনমেন্ট আমরা দেখছি তারাবি নামাজ পড়তে এসি চলতো না, একটা ফ্যান মাঝখানে চলতো। গত বছর রোজার কথা বলতো, আমরা খতম তারাবি পড়তে পারতাম না, ঘামায় চলে যেতাম। স্যার এখানে এসে এখন আমরা এবার বিদ্যুতের কি সুন্দর একটা ডিস্ট্রিবিউশন পাচ্ছি, আমরা বাজারের সরবরাহ এটা ওটা, স্যার কোনোটায় কোনো ঘাটতি নাই। ইভেন সোয়াবিন তেল আর্টিফিশিয়ালি ফিউ পিপলস আর ফ্রম আওয়ামী লীগ তারা হাইড করে রেখে দিয়েছে। যে জিনিসটা আমি বলতে চাচ্ছি স্যার, আওয়ামী লীগকে তো যে এর আগের ইয়েতে বলেছিলাম যে 5ই আগস্টের পরেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া উচিত ছিল, নট ছাত্রলীগ। ওই আপনি একটা মারবেন 5টা রেখে দিবেন, তাহলে হবে না স্যার। এর মধ্যে প্রতিদিন ওদের প্রায় 160টা করে ফেক নিউজ ওরা তৈরি করে। ইভেন যে মারা গেছে আসিয়া মেয়েটা, এই আসিয়া মেয়েটাকে ওরা কুচবিহারের একটা মেয়ের শাড়ি পরা ছবি দিয়ে আসিয়ারকে দেখালো কিভাবে তারা সে দর্শিত হয়ে মারা গেল। এটা হলো কুচবিহারের একটা ছবি, কুচবিহার আসিয়ার মতো একটা ছবি করে এই গত পরশু দিনের স্যার যে ফেক স্ক্যানারে ওটা দেখাচ্ছিল। ওরা আমার কথা হচ্ছে প্রতিদিনে 127টার মতো করে ওরা ফেক নিউজ বাংলাদেশের বিরুদ্ধে প্রচার করে এটাকে। বাট আমরা নেব কেন? আমার কথা হচ্ছে আমাদের উচিত, প্রত্যেকটা সচেতন নাগরিকের উচিত, আমি সবাইকে বলবো, উনি যেহেতু একেবারেই প্রেস ক্লাবের, আমি সবাইকে বলবো, একেবারে উদ্ধত্ত আহ্বান জানাবো, প্লিজ ডু নট ফাইট উইদিন আজ,
যে গদি দাও, নির্বাচন কাল দাও, পরশু দাও, আমরা সব ঠিক করে ফেলবো। নো, ইট ইজ নট লাইক দ্যাট। এত রক্তের বিনিময়, এত কিছুর বিনিময় আমরা এখনই যে সাতটা আমরা পাচ্ছি। কিন্তু কনক্লুশনে যাচ্ছি না মেজর জসিম, আমরা কনক্লুশনে পরে যাব। না, আপনাকে ধন্যবাদ। স্যার, আমরা প্রিয় দর্শক, আমরা মুক্তির কথা অনুষ্ঠানে আলোচনা করছিলাম চতুর্দিকে অস্থিরতা, মুক্তির উপায়। আমাদের সাথেই থাকুন, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আবারও ফিরে আসছি মুক্তির কথা অনুষ্ঠানে। এবার আমরা জনাব হাসান হাফিজ ভাইয়ের কাছে ফিরে আসছি। শ্রদ্ধেয় হাসান হাফিজ, আপনি দেখছেন এই নির্বাচন নিয়ে খুব টানা হেঁচড়া চলছে। কোনো দল বলছে আগামীকালের মধ্যে ইলেকশন দিয়ে দেন, আবার কোনো দল বলছে না আরেকটু সময় নিয়ে সংস্কার করে দেন। পারস্পরিক যে মতভেদ এবং অস্থিরতাও বলবো এক পর্যায়ের। আবার একটি নতুন রাজনৈতিক দল গঠন হলো এনসিপি, যারা আন্দোলনের সাথে জড়িত ছিল তারা করলেন, এবং তাদের বিরুদ্ধেও নানান অভিযোগ উত্থাপিত হচ্ছে চাঁদাবাজির। এই সমস্ত বিষয় নিয়ে আপনার কাছ থেকে একটু পর্যালোচনা চাচ্ছি। অস্থিরতা তো একটা আছে, আসলে একটা সংশয়ও আছে এবং পারস্পরিক শ্রদ্ধার অভাবও আছে আসলে। সেটা কিন্তু দরকার, এই আস্থাটা ফিরিয়ে আনতে হবে নিজেদের মধ্যে। সরকারের সঙ্গে যদি কিছুটা দূরত্ব থেকেও থাকে রাজনৈতিক দলগুলোর, সেগুলি দ্রুত সেটাকে অবসান করাটা দরকার। সংলাপটা যত দ্রুত শেষ হয়ে যাবে, তর্ক বিতর্ক হবে, যার যার মত ভেন্টিলেট করবে, তারপরে একটা মতকে পৌঁছানো আমাদের প্রয়োজন। আগে কোন ইলেকশন হবে, স্থানীয় সরকার হবে না জাতীয় সংসদ হবে, নাকি গণ অধিকার কি গণপরিষদ হবে, নানান কিছু বিতর্ক দেখা দিচ্ছে। আপনি ঠিকই ধরেছেন, অস্থিরতা তো এটা নিয়েও আছে। সুতরাং সরকারের দরকার যে সবার সঙ্গে কথা বলে একটা পয়েন্টে পৌঁছানো যে এই ব্যাপারে আমরা সবাই একমত। এটা দ্রুত করা দরকার। 7 মাস হয়ে গেছে, এখন তারা কিন্তু নির্বাচনের রোডম্যাপটা ঘোষণা করতে হবে, অচিরেই করতে হবে। হয়তো ঈদের পরে আপনি আন্দোলন শুরু হয়ে যেতে পারে কিন্তু নির্বাচনের দাবিতে। এখন রোজার কারণে একটু সংযমের মাস বলে একটু কম আছে আন্দোলনের হাকডাকটা, সেটা কিন্তু বেড়ে যাবে। এবং আওয়ামী লীগও চাইবে নানান ফর্মে এটাকে ফিরে আসার জন্যে, কারণ আওয়ামী লীগ তো নির্বাচনমুখী দল এবং এতদিন তারা ক্ষমতার হালুয়া রুটি এটা ভোগ করেছে, সেটার থেকে তো সহজে মুক্তি পাওয়া যাবে না। তাদের অনেক টাকা আছে, সম্পদ পাচার হয়েছে, ঠিক আছে, সেগুলি এখান থেকে ব্যয় করা হচ্ছে অস্থিরতা তৈরি করার জন্যে, নৈরাজ্য তৈরি করার জন্য। এগুলি প্রমাণিত হয়েছে বিভিন্ন ঘটনায়, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে এটা প্রমাণিত হয়েছে যে আওয়ামী দোসরদের দ্বারা এইসব অরাজকতাগুলি, নৈরাজ্যগুলি তৈরি হচ্ছে। ফলে এখানে সরকারকে কঠোর হতে হবে। সরকার বলেছে কঠোর হবে, কিন্তু এটা একটু লেট হয়ে গেছে, আরও আগেই তাদের কঠোর হওয়া উচিত ছিল। সেই কারণে এই সমস্যাগুলি তৈরি হয়েছে। যতটা দেরি হবে তত কিন্তু তারা শক্তিটা সঞ্চয় করবে। এটা আপনারা সামরিক বাহিনীর মানুষ, আপনারা জানেন ভালো করেই। এই স্ট্র্যাটেজিটা সরকারের আমার মনে হয় এখানে অপরিপক্কতা ছিল এবং অদক্ষতা ছিল এবং দূরদর্শিতার অভাবটা ছিল। তাদের আন্তরিকতা নিয়ে আমরা প্রশ্ন তুলি না, তাদের সততা নিয়ে, দেশপ্রেম নিয়ে আমরা প্রশ্ন তুলি না, কিন্তু দক্ষতার ব্যাপারটা কিন্তু একটু প্রশ্ন সাপেক্ষ। কিন্তু ওই আপনি কি তাদের মতামতটাকে ইগনোর করতে পারেন যে এই ছাত্র জনতা যারা বিশাল স্যাক্রিফাইস করেছে এই আন্দোলনে, এটা তো আমাদের চোখে দেখা, যেখানে আমি বলবো না যে রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে, বাট রাজনৈতিক দলগুলো তো একসময় হাল ছেড়ে দিয়েছিল। আপনি দেখেছেন তারা আন্দোলনে একসময় হতাশ হয়ে পিছনে হেঁটেছে, মিটিং করেছে বড়, সেই মিটিং থেকে দেখা গেল সাউন্ড গ্রেনেডের মাধ্যমেই সবাই পালিয়ে বেড়াচ্ছে, স্থির ছিল না এবং সরকারের বিরুদ্ধে সেভাবে শক্তিশালী ভূমিকা পালন করতে পারছিল না। অথচ এই আবাবিল পাখির মতো যারা আসলো, উদীয়মান হলো, তাদেরও একটা সে আছে। এই সেটাকে আপনাকে অগ্রাহ্য করা উচিত না, এটাকে অ্যাকোমোডেট করতে হবে। এবং প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিন্তু এই জুলাই যে আন্দোলন, আগস্টের আন্দোলন, সেটার যে স্পিরিট, সেটার যে চেতনা, সেটার যে দর্শন, সেটার যে লক্ষ্য উদ্দেশ্য, সেটাকে পাঠ করতে হবে এবং সেই রাজনৈতিক ম্যানিফেস্টোতে, নির্বাচনী ম্যানিফেস্টোতে সেটা আনতে হবে, অবশ্যই আনতে হবে। নাহলে কিন্তু আবার যদি একটা স্বৈরাচারের উত্থান হয়, তাহলে তো আমরা সেটা উই কান্ট অ্যাফোর্ড যে ঘন ঘন এরকম আন্দোলন করব। আর আপনি বললেন যে আবাবিল পাখির মতো এসছে, কিন্তু ক্ষেত্রটা কিন্তু রাজনৈতিক দলগুলি করেছে, বছরের পর বছর আন্দোলন করেছে। তারা অনেক গুম খুনের শিকার হয়েছে, ঘর ছাড়া হয়েছে, তারপরে ক্রস ফায়ার হয়েছে কত, আপনি দেখেন নির্বিচারে কিন্তু ক্ষমতায় একজনের বিরুদ্ধে 10টা 15টা মামলা, শত শত মামলা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বয়সে 11 বার জেলে গেছে। তো এটা একটা কল্পনীয়, মানে কল্পনার বাইরে। তারপরে জামাত ইসলামের টপ লিডার সবগুলোকে ফাঁসি সবাই, এবং তাদেরকে ব্যান্ডও করে দিয়েছে। এবং সেই আওয়ামী লীগ কিন্তু জামাতের
কাঁধে ভর করেই কিন্তু ক্ষমতায় এসছে, সেটাও কিন্তু ইতিহাস, সেটাও বাস্তবতা। তো ফলে রাজনীতি কিন্তু শেষ কথা নয়। এখন মূল কথা যেটা, 1 নম্বর কথা হচ্ছে যে জুলাই স্পিরিটটাকে ধারণ করতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলকে। কারণ জনমানুষের যে আকাঙ্ক্ষা, সত্যিকারের পরিবর্তন তারা চাচ্ছে, সত্যিকারের মুক্তিটা চাচ্ছে, সেইটা কিন্তু এইবার আমাদের নিশ্চিত করতে হবে যেন এটা রাজনৈতিক দলগুলি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে জন আকাঙ্ক্ষা পূরণ করে, চাঁদাবাজির থেকে মুক্ত হয়, মানুষকে যেন শান্তিতে ঘুমাতে দিতে পারে, 2 মুঠো ভাত যেন খেতে পারে, এবং আমাদের সীমান্তটাকে কঠিনভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বটাকে রক্ষা করতে হবে। সেটা হলো 1 নম্বর। তো সেই ব্যাপারে এবং নতুন ছাত্রদের যে রাজনৈতিক দল হয়েছে সেটা স্বাগত জানাই। তারা একটা রেফারির ভূমিকাও পালন করবে। এখন দলগুলি যেন বেলাইনে না যেতে পারে, সেটা তারা কিন্তু একটা ওয়াচডগ হিসেবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। এবং তারা যদি সেরকম আস্তে আস্তে পরিপক্ক অবশ্যই হয়ে উঠবে, সেটা তারুণ্যদীপ্ত একটা দল, তাদের মধ্যে নতুন চিন্তা, নতুন স্বপ্ন এবং বাংলাদেশকে সত্যিকার অর্থে নতুনভাবে বিনির্মাণ করার যে অঙ্গীকার এবং প্রত্যয়, সেটাকে আমরা চাইবো যে বাস্তবে যেন তারা রূপ লাভ করে সেটা। এবং রাজনৈতিক দলগুলি মিলেমিশে কাজ করবে এবং পরস্পরের প্রতি সহিষ্ণু হবে, শ্রদ্ধাশীল হবে, আস্থাশীল হবে, সেটাই আমরা আশা করব। তাহলে কিন্তু এই অস্থিরতা অনেকখানি দূর হয়ে যাবে। আমরা যদি আপনার মতকে আমি সম্মান করি, আপনি আমার মতকে সম্মান করেন, তাহলেই কিন্তু অনেকখানি অস্থিরতা দূর হয়। পথ বের করতে হবে যেন আমরা নারীকে সম্মান করতে শিখি, আমরা প্রত্যেকটা মানুষকে যেন সম্মান করতে শিখি, এবং সত্যিকারের অসাম্প্রদায়িক একটা দেশ আমরা গড়ে তুলতে পারি। আমাদের দেশকে সাম্প্রদায়িক কখনোই ছিল না, কিন্তু এইটার অপপ্রচার হয়েছে। এবং আপনি দেখেন ভারত তথাকথিত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, সেখানে কত মুসলমানকে হত্যা করা হয় প্রত্যেক বছর গরু জবাইয়ের নামে। যেরকম মানে জবাই না, শুধু গন্ধ পেয়ে। হ্যাঁ, এবং কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে বিশ্বে যে যত গরুর মাংস রপ্তানি হয় তার 3 নম্বর স্থানে ভারত। তারা সেখানে কি গরু জবাই করতে হয় না? একটা ভণ্ডামির একটা সীমা থাকা উচিত। তো এইরকম ভাবে সে সমস্ত প্রতিবেশীকে হারিয়েছে, সবার আস্থা নষ্ট করেছে। এবং অচিরেই আমরা দেখব যে ভারত হয়তো আরও স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হবে, সেটা আমাদের জন্য ভালো। তো আমরা তাদের প্রতিও শ্রদ্ধাশীল থাকবো। এরা কিন্তু ভারত এমন পর্যায়ে চলে গেছে যে কাশ্মীরকে বলেছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকেও তারা নিয়ে নিতে চায়। তো এই যে দুর্দণ্ড প্রতাপ এবং এইটা একটা স্বৈরাচারী যে একটা পৈশাচিক একটা মানসিকতা, এইটা রুখে দাঁড়াবে অবশ্যই। চীনের মতো শক্তি আছে, আপনি জানেন যে চীনের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীরতর পর্যায়ে পৌঁছে যাচ্ছে শিগগিরই। এবং আমাদের রোগীরা গেছে চীনে, এবং চীনের রাষ্ট্রদূত বলেছে 24 ঘন্টার মধ্যে আমরা ভিসা দেব। তো সেই শক্তিটা আমাদের দরকার। বিশ্বের 1 নম্বর অর্থনৈতিক শক্তি হচ্ছে চীন, আমেরিকা নয়। ফলে আমাদের কিন্তু এটা রুখে দাঁড়াতে হবে। এবং এই পররাষ্ট্রনীতিতে একটা কথা আছে, নেইবার ইজ ফ্রেন্ড, নেইবার হলো শত্রু। এটা কিন্তু একটা বাস্তবতা। তো সেই অনুযায়ী আমাদের চলতে হবে, আমাদের প্রত্যেকটা মানুষকে দীক্ষিত করতে হবে। আমি তো মনে করি যে প্রত্যেকের যারা সক্ষম প্রাপ্তবয়স্ক আছে প্রত্যেকেরই সামরিক প্রশিক্ষণ থাকা উচিত। শিক্ষিত মননশীল একটা জাতি হিসেবে যেন আমরা গড়ে উঠতে পারি, সেই চিন্তাটা আমাদের করতে হবে। সেই ক্ষেত্রটা এসছে। এখন এইরকম সুযোগ কিন্তু বছর বছর আসবে না, দশকে দশকে আসবে না। সুতরাং এই সুযোগটা যদি আমরা হেলায় হারাই, তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সেই জন্য প্রত্যেকেরই যার যার ক্ষেত্র থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো আমরা যে এই যে পদস্খলন পুরো জাতির, এটা আরো দিন দিন আরো বেশি বেড়ে যাচ্ছে। টপ টু বটম আমাদের চরিত্রহীনতা, মূল্যবোধের যে অভাব, আমরা হারিয়ে যাচ্ছি এক অন্ধকার জগতে পুরো জাতি। এইটা থেকে কিভাবে আমরা বাঁচবো, আমরা পরে আপনার কাছে আসবো। মেজর জসিম, আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি এই যে আমাদের 7 সিস্টার, সেখানেও কিন্তু ইন্ডিয়ার হেজিমনি চলছে, সেখানেও কিন্তু তারা অত্যাচারিত, নিষ্পেষিত, নিপীড়িত। আপনি দেখছেন কুকি চীন, এই যে বিভিন্ন জায়গায় তারা কিন্তু দিনে দুপুরে সেখানে নারীরা নির্যাতিত হচ্ছে, সেখানে কিন্তু এই অস্থিরতা বিরাজ করছে। আমাদের কি কিছু করণীয় নাই এই ব্যাপারে, আপনি কি মনে করেন? না, আমাদের তো স্যার অবশ্যই করণীয় আছে যে লাস্ট 16-17 বছরে আমাদের দেশটা তো একরকম সোল্ড বাই দ্য স্বৈরশাসক গোপনে বিক্রি করে দিয়েছে একরকম। আপনি দেখেন স্যার আমাদের যে চিকেন নেক যেটা আছে 7 সিস্টারের যে চিকেন নেক, আপনি ইউ হ্যাভ সিন স্যার, আমরা সেখানে কিন্তু বিশাল সমাবেশ করেছে তারা, ট্যাঙ্ক দিয়ে কিন্তু তারা ওরা ট্যাঙ্ক দিয়ে করুক যাই করুক স্যার। আমি ইন্ডিয়ার ব্যাপারে একটু বলতেছি, যেহেতু আজকের টপিকটাই ছিল প্রোপাগান্ডা এবং অস্থিরতা। ইন্ডিয়ার একটা বেসিক থিংস হচ্ছে যেটা আপনি যে বলতেছিলেন যে ওরা পৃথিবীর লার্জেস্ট মানে 3rd লার্জেস্ট কান্ট্রি বিফ গোমাংস রপ্তানিকারী।
ইয়ে করার জন্য। বাট ইন্ডিয়া স্যার, ইন্ডিয়াতে গরুর মাংসটা শুধু নিম্ন বর্ণের, ওরা খায় না। এছাড়া ইন্ডিয়া সারা পৃথিবীতে 400 কোটি লোকের মধ্যে সবচেয়ে ফেভারিট ফুড হলো বিফ। তাদের দেশে অস্থিরতা অস্থিরতা বেশি। কিন্তু তারা জাতীয় ক্ষেত্রে, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে তারা আবার ঐক্যবদ্ধ। এই যে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, বিভিন্ন নিম্ন শ্রেণীর লোকদের উপরে নির্যাতন হচ্ছে, none of them they say anything against their country's interest. এটা কিন্তু তাদের একটা বিশাল সফলতা। ওই জিনিসটাই আমি চাচ্ছিলাম যে সেভেন আমাদের সিস্টারের এই ঘটনাগুলো বলেন না, এটা কি আমাদের স্যার ওদের যে ওখানে যে মণিপুরি, তারপরে কুকিচিন যেগুলো হচ্ছে, ওরা তো দীর্ঘ সময় ধরেই করছে স্যার। ইভেন কাশ্মীর টুডে আর টুমোরো এগুলো স্যার সেপারেট হবে, যেটা হাফিজ ভাই এটা স্যার হতে হবে। ইতিহাস ইট স্পিক্স যে এটা হবে। ওরা যতই নির্যাতন করুক, নিপীড়ন করুক, এটা হবে। আর এটার রেসটা যেটা এসে আমাদের পার্বত্য চট্টগ্রামে পড়েছে, সেটা হচ্ছে স্যার রামগড়ের মহামতি ক্যাম্প বলে ওটাকে, মহামণি ক্যাম্প, ওখান দিয়ে কিন্তু এই করিডোরটা করেছে, ওই যে ব্রিজটা করেছে যেটাতে 7 সিস্টারে যাওয়া যায়। এবং 900 একর জায়গা, রামগড় থেকে 13 কিলোমিটার এটা স্যার, ওই চিকেন নেক থেকে ওই যে চিকেন নেকটা আটকায় দিলে। কিন্তু স্যার আমরা চিটাগং আমরা ডিসকাউন্ট হয়ে ছোটো ইন্ডিয়া যে দুষ্টামিটা, এবং আমি জানি না এটা কোনো শাসকের পক্ষে এটা কি সম্ভব হলো। ওই দিকে অত বড় রাস্তা করেরহাট, আপনি যদি যান স্যার করেন, আমি তো ওখানে বিজেপি ছিলাম, রামগড়ের সিও ছিলাম ওই বিডিআর কার্নেজের পরে। আমি দেখেছি স্যার যে ওই জায়গায় ওদের এত জায়গা পড়ে থাকতে ওরা ইভেন বালুটা চুরি করে আমাদের ভিতর থেকে, পাইপ ভিতরে ঢুকাই দিয়ে ওই যে আপনার চা বাগান আছে ওখানে। আমি 2-3 বার ওদের একেবারে সব কিছু ধরে টরে আমি কাস্টমসে জমা দিয়েছি, ওইটা নিয়ে 2-3 বার ফ্ল্যাগ মিটিংও হয়েছে। তো আমি যেটা আমি বলতে চাচ্ছিলাম, ওদেরকে আমি বলেছিলাম যে ওদের বিএসএফ যেটা স্যার আসলে দে আর নট প্যারামিলিটারি অর এনিথিং। ও একটা কি দিয়ে তাদেরকে পুলিশের চেয়েও খারাপ স্যার। দে নো, আমি তো তাদেরকে অনেকভাবেই দেখেছি। দে হ্যাভ সেড, আই হ্যাভ টোল্ড দেম, ওদের যে কমান্ড করে বিএসএফ, ওদের একটা রান্নাঘরে যাওয়ার আমার সুযোগ হয়েছে। আজকে এই ফোরামে একটু বলি স্যার, ওদের রান্নাঘরের কাছে কিন্তু আমাদের যেমন এক কুকে সবাই আমরা খেতে পারি স্যার, এক ইফতারিতে আমরা সবাই খেতে পারি, এটা কিন্তু ওদের না। আমি হতবাক হয়ে গেলাম, আমাকে হাঁটতে হাঁটতে নিয়ে গেল স্যার, এটা ওই ফেনিচরের ওখানে। তা আমি দেখলাম যে একজন এক দিক ফিরে করছে, দে ডু নট হ্যাভ এনি কুক হাউস, ছোটো 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 বিন্দুর মতো। বলে যে আমার এখানে যতজন ট্রুপস আছে সব 17টা 18টা ধর্মে দীক্ষিত, শিখ আছে, এই আছে, ওই আছে, সো দেয়ার ইজ নো রান্নাঘর। ও আমার দেশে এসে যে 17-18টা আইটেম খায়, খুবই ভালো। আমি এই কথাটা কেন বলছি স্যার, ওদের একটা বিজিবি, ওদের বিএসএফ বলেন, ওদের আর্মি বলেন, ওদের ইন্ডিয়ান বলেন স্যার, ওরা সবসময় একটা হীনমন্যতায় ভোগে। ইভেন আমি বলি স্যার, কিছুদিন আগে সচিব টেন্ডুলকার বাংলাদেশে এসে ও হতবাক হয়ে গেছে। ওদের দৃষ্টিতে বাংলাদেশ হওয়া উচিত একেবারে গরিব এবং পাচাটা টাইপের। সে একটা কমেন্ট লিখেছিল যে সচিন বাংলাদেশকে এই অবস্থায় দেখে, পলাতক স্বৈরশাসকের ব্যাপারে, যে সে এত কিছু করে ফেললো বাংলাদেশের জন্য। বাট ওদের যেই জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে স্যার, উই আর এ মুসলিম। একটা পার্ট তো ওয়েস্ট পাকিস্তানকে সেপারেট করে দিল। আর আমাদের বিরুদ্ধে এগুলো করার একমাত্র, ওদের এগুলো করার কারণ হচ্ছে আমাদের লোকেরও দোষ আছে, সেটা তো আমি বললামই স্যার। আর ওদের এগুলো করে আমাদের মধ্যে যাতে ইকুয়াল বন্ডেজটা না হয়, যেটা হাফিজ ভাই বারবারই বলছে। আমার এই ছাত্ররা যদি ভ্যানগার্ড হিসেবে না আসতো, তাহলে স্যার আমি কথা বলতে পারতাম না। এই রেজিমটা আমরা সবাই জানি স্যার। 10 মুদ্রাস্ফীতি ওটাকে 22 দেখানো হচ্ছে, 3 মুদ্রাস্ফীতিকে 25 দেখানো হচ্ছে। আমরা 66,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছি। কই স্যার এই বিদ্যুৎ গেল কোথায়? হু হ্যাজ টেকেন দিস ইলেকট্রিসিটি? মেজর জসিম, আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও ফিরে আসছি আমাদের মুক্তির কথা অনুষ্ঠানে। আমরা এই পর্যায়ে শ্রদ্ধেয় হাসান হাফিজ ভাইকে কাছে যাচ্ছি। হাসান হাফিজ ভাই, শুধু বিগত 16 বছর 15 বছরে নয়, আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতা যুদ্ধের পর থেকে এই জাতির মূল্যবোধ গড়ে তোলার জন্য, আদর্শ মানুষ গড়ে তোলার জন্য কোনো প্রক্রিয়া আমি দেখিনি। মিথ্যা কথা বলতে পারবে না, সদা সত্য পথে চলবে, কারো প্রতি আঘাত করা যাবে না, কারো অধিকার হরণ করা যাবে না, হ্যাঁ, এ লোভ লালসার ঊর্ধ্বে থাকতে হবে। এই যে একটা দেশের একটা জাতি গড়ে উঠে, সিঙ্গাপুরে গড়ে উঠেছে, তাদের নিজস্ব আদর্শ দিয়ে গড়েছে। মালয়েশিয়াতে আমরা দেখেছি তারা এখন অনেক উন্নত জাতিতে পরিণত হয়েছে, ইন্দোনেশিয়ায় হয়েছে, ভিয়েতনামে হয়েছে, আপনি আশেপাশে সব দেশে দেখেন, মালদ্বীপ পর্যন্ত ছোট্ট একটি দেশ, সেখানেও হয়েছে, নেপালে হয়েছে, ভুটানে হয়েছে। আমরা কেন এই জাতিটা মূল্যবোধহীন জাতি হয়ে পড়লাম? এই থেকে উদ্ধার হওয়ার
বের হয়ে আসার উপায় কি? এটা হলো আত্মজিজ্ঞাসাটা দরকার, আত্মসচেতনতাটা দরকার। এটা আমাদের কোনো নেতা তৈরি হোক, এটা আমাদের প্রেসিডেন্ট জিয়া যেরকম সাপনিক দূরদর্শী একজন নেতা ছিলেন, তাকে হত্যা করা হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে। এটা বড় শক্তি চাচ্ছে না কোনোভাবেই যে আমরা মাথা তুলে দাঁড়াই, তাহলে তাদের অসুবিধা হবে। তো এটা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সেই জন্য আমাদের আপসহীন হতেই হবে, আমি এটা বারবার বলছি। এবং আত্মজিজ্ঞাসাটা দরকার, সেই ক্ষেত্রটা তৈরি হয়ে এসছে। এখন আমাদের রাজনৈতিক দলগুলিকেও সেভাবে পরিবর্তিত হতে হবে, নতুনভাবে চিন্তা করতে হবে সব কিছু। যেহেতু এই ৩৬ জুলাই আমাদের সেই একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, চিন্তার একটা সুযোগ করে দিয়েছে, একটা নতুনভাবে এগোনোর একটা পথ তৈরি করে দিয়েছে। সুতরাং এই সুযোগটা নিতে হবে। হয়তো আমরা অবশ্যই ডক্টর ইউনূসের মতো একজন দূরদর্শী নেতা পেয়েছি, সেটা উনি কোনো ক্ষেত্রে তো অবশ্যই সফল, এটা তো বলতে হবে। যেরকম লোভ লালসা এবং দলীয় স্বার্থ, যেগুলি গোষ্ঠী স্বার্থ আমরা আগে দেখেছি, শেখ পরিবারের যে দৌরাত্ম্য, তাদের যে লুণ্ঠন, যে সম্পদ পাচার, যেরকম মানুষের উপরে অত্যাচার, সেই যে স্বৈরাচারী হয়ে ওঠা, একটা পরিবারের দখলে সব দেশটাকে নিয়ে যাওয়া, সেগুলির থেকে তো আমরা আস্তে আস্তে মুক্তি লাভ করছি। তো তারপরে এই গভর্নমেন্টের উপরে এত প্রেশার দেওয়া হচ্ছে, সর্বগ্রাসী চাপ, আপনার সবার দাবি দেওয়া, ১ শতাব্দীর দাবি দেওয়া এদের উপরে চেপে বসছে। মধ্যরাত্রের আন্দোলন হচ্ছে, একটার পর একটা কিন্তু ষড়যন্ত্র হচ্ছে, পুলিশে বিদ্রোহ হচ্ছে, বিচারাঙ্গনে হচ্ছে, শিক্ষাঙ্গনে হচ্ছে, প্রশাসনে হচ্ছে। আপনি দেখেন, মাথা ঠিক রেখে কাজ করা মুশকিল। প্রশ্নটা কিন্তু ওখানে হাফিজ ভাই, এই যে চরিত্রহীনতা, ধরেন একটা পুলিশ ঘুষ খায়, কথার কথা, একটা সচিব ঘুষ খায়, একটা আপনি অফিসে, যে কোনো অফিসে যাবেন সেখানে ঘুষ খাচ্ছে, এটা কি উত্তরণ কি আপনি মনে করেন কোন আইন দিয়ে কোনোভাবে সম্ভব না? এটা করা হয়েছে, শাসক শ্রেণী তাদেরকে নষ্ট করেছে। আপনি যখন একজন পুলিশকে দিয়ে রাতের ভোট করাচ্ছেন, আপনি তো তার কাছে জিম্মি হয়ে থাকছেন, সে তো আপনার মাথায় চেপে বসবেই। আপনি যখন দামি নির্বাচন করাচ্ছেন, আপনি যখন সব গুন্ডা পান্ডাদেরকে সংসদে নিয়ে যাচ্ছেন, যারা মিনিমাম লেখাপড়া জানে না, তো তাদের দ্বারা কি সংস্কৃতিটা হবে, কি জাতির একটা আপনি মস্তিষ্কটা, মননটাকে ধ্বংস করে দিচ্ছেন। তো আপনি ক্ষমতায় থাকার জন্য এই কাজগুলি করেছেন, তাই না? সেটাই তো এই কারণে সর্বনাশটা হয়েছে। স্বাধীনতার পরে আমাদের কি স্বপ্ন ছিল, একটা সুন্দর দেশ আমরা গড়ে, সেখানে আমরা লুটপাট দেখি নাই, সেখানে আমরা রক্ষী বাহিনীর দৌরাত্ম্য দেখিনি, সেখানে আমরা হত্যা দেখি নাই, সেখানে ক্রসফায়ার দেখিনি, অবশ্যই দেখেছি। দুর্ভিক্ষ আমরা দেখেছি, সেগুলি তো মানব সৃষ্ট দুর্ভিক্ষই ছিল। সেই লুটপাটের কারণে কিন্তু এটা হয়েছে, তখন থেকে শুরু হয়েছে। এইটার পেছনে অবশ্যই একটা আঞ্চলিক শক্তি কাজ করছে, যেটা যেন আমরা মাথা তুলে দাঁড়াতে না পারি, আমরা যেন নিজের পায়ে দাঁড়াতে না পারি, সেটার জন্য একটা ষড়যন্ত্র এবং আমাদের সাংস্কৃতিক আগ্রাসন। আপনি দেখেন বাংলাদেশে কত ভারতীয় চ্যানেল চলে, আপনি পাকিস্তানে গিয়ে আমি দেখেছি একটা চ্যানেল তো পাকিস্তানে ইন্ডিয়ান চ্যানেল নাই। আমাদের সেই মেরুদণ্ডটা নাই কেন? সেই মেরুদণ্ড খুঁজে বার করার সময়টা এখন এসেছে। এক্স্যাক্টলি। আমি এই প্রসঙ্গে আসতে চাই, মেজর জসিমের কাছে সংক্ষেপে বলবেন, এই যে ভারতীয় মিডিয়া আগ্রাসন, যেটা আমরা এত যুদ্ধ করলাম, শুরু থেকে যুদ্ধ করছি, ইন্ডিয়ার চ্যানেলগুলো বন্ধ করা হোক, বন্ধ করা হোক, বন্ধ করা হোক, কিন্তু আজ পর্যন্ত কোনো সরকারি এই ব্যাপারে কোনো উদ্বেগ প্রকাশ করা তো দূরের কথা, একদম সগৌরবে প্রত্যেকটা চ্যানেল টিভি অন করলেই দেখা যাচ্ছে এই অসভ্যতা, তাদের ধর্মীয় মূল্যবোধ, যেটা হিন্দুত্ববাদ তুলে ধরার, আমি যে কোনো চ্যানেল আপনি দেখেন, তাদের ধর্মীয় মূল্যবোধকে তারা তুলে ধরছে, তাদের সেই হাতে ত্রিশূল এবং মাথায় গলায় পৈতা, এই ধর্মীয় মূল্যবোধকে আমাদের ঘরে ঘরে ঢুকিয়ে দিচ্ছে। এখানে আমরা ব্যর্থ কেন? কেন আমাদের চ্যানেলগুলো এইভাবে তারা আমাদের আদর্শকে প্রচার করছে না? তাদের আদর্শের উপরে আমাদের আদর্শগুলো কেন আরও শক্তিশালীভাবে আবির্ভূত হতে পারছে না? সংক্ষেপে আপনি যদি বলেন। কাইন্ডলি। ধন্যবাদ স্যার। স্যার, আমি যদি বলি, যদি সিঙ্গেল ম্যান কমান্ড থাকতো, যদি আমি ধরি যে আপনি যেভাবে প্রবলেমটি বলছেন, যে আপনার একটা সিঙ্গেল কমান্ড, যে আজকে রাত্র 12টার পর থেকে ইন্ডিয়ান কোনো চ্যানেল দেখা যাবে না, দেখানো হবে না, হু স্টপস ইউ? নোবডি। কোথায় স্যার? এখন আমার কথা হচ্ছে যে এটা হলো মূল্যবোধের, স্যার। আমাদের ভিতরটা এমনভাবে পচে গেছে, নষ্ট হয়ে গেছে। এই কথাটা কে বলবে? মনে করেন যে ডক্টর ইউনূস, হোয়াই হি ইজ নট সেইং দ্যাট, বা তার যে প্রেস সচিব আছে, বা তার যে তথ্য উপদেষ্টা আছে, হোয়াই হি ইজ নট ডুইং সো? তাহলে কি আমরা কি আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা যে যেমন ফ্যাসিস্টের সময় বয়কট ইন্ডিয়া আমরা একটা আন্দোলন করেছি, আমরা কি আর একটা আন্দোলন আবার করতে পারি না, যে ইন্ডিয়ান চ্যানেল বন্ধ করো,
আমরা ইন্ডিয়ান উৎপাদ থেকে স্যার, এই আমরা তাদের ইন্ডিয়ান সংস্কৃতি এটা এটাকে boycott- শক্তিশালীভাবে না বয়কট না, এবং রাষ্ট্রকে আমরা বাধ্য করতে পারি যে আমরা অবশ্যই, স্যার। আমরা জনমত যাচাই করি যে কারা চায়, কিংবা কেউই তো চায় না, কিন্তু এটা কেন চালু রাখছি স্যার, আমরা? আমার এটা নিয়ে- কথা হলো যে হ্যাঁ। মাহাথির মোহাম্মদের মতো একজন লোক বা ডক্টর ইউনূসের মতো লোক কেন এই জিনিসটাকে 7 মাসে, আমার তো এটা মনে উচিত ছিল যে 5ই অগাস্টের দিন রাতেই ইন্ডিয়ান অল চ্যানেলস আর স্টপ। যদি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে যদি আমার কোনো ইনফ্লুয়েন্স থাকতো, পাওয়ার থাকতো, আমি বলতাম যে 5ই অগাস্টের পর থেকে দেয়ার উইল বি নো চ্যানেলস অফ ইন্ডিয়া, India. ইউ ক্যানট সি এনি ইন্ডিয়া। হু স্টপস মি, হু কিল, আমি কয়টা ফোন আসবে মোবাইল, বলবে আমি অ্যারোগেন্ট, বলবে স্যার আমার লোকজনই ভালো না। আসলে সত্যি কথাটা হলো কি স্যার, আমাদের কিছু লেসপেন্সার আছে। আপনি দেখেছেন যে কিছুদিন আগে এক নেতা বলেছেন যে এই নেতাদের অনেক কিছুই কেলকাটাতে আছে। আমি ওই যে নাম আর বললাম না স্যার, অনেক নেতাদের ওখানে তাদের হোটেল থেকে আরম্ভ করে বাড়ি গাড়ি সব কিছুই আছে। আমি নামও বলতে পারি, আপনি যদি বলেন আমি নামও বলতে পারি। সেটা হচ্ছে আমাদের আলতাফ হোসেন চৌধুরী, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। উনি বলেছিলেন যে আমাদের একটা পার্টির লোকের এত বেশি সম্পদ ক্যালকাটাতে আছে, ওখানে স্যার কনভেনশনাল হল থেকে আরম্ভ করে হোটেল মোটেল ব্যবসা সব কিছু আছে, ইভেন পেট্রোল পাম্প, সিএনজি সব কিছু আছে। এখন আপনি আমাকে বলবেন, তার মানে আমি আপনার কথায় ধরে নিচ্ছি যে আমাদের এক শ্রেণীর রাজনৈতিক ব্যবসায়ী যারা রাজনীতিবিদ এবং ব্যবসায়ী, তারা তাদের এই ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য, তাদের অর্থবিত্তকে আরো বৃদ্ধি করার জন্য Exactly, sir. এটা থেকে তারা বের হতে চাচ্ছে স্যার না। এখন অর্ডার দেখ, আজকে রাত থেকে যেহেতু আমাদের এই যে প্রেস সভাপতি উনি বললেন যে কথাটা, হোক 7 মাস দেরি হয়ে গেছে, ইউ স্টপড ইমিডিয়েটলি, হোয়ার ইজ দ্য রুলস? আমার তো কোনো রুলস নাই যে ইন্ডিয়ান চ্যানেল দেখতে হবে। ওরা আমাদেরটা দেখছে না, পাকিস্তান দেখাচ্ছে না, আমি কেন ইন্ডিয়ান সব চ্যানেল, ইন্ডিয়ান অল চ্যানেলস আমাদের ফ্যামিলি। কিন্তু আপনি যদি এটা বলেন, আজকে যে কোনো, আমি যে রোজার মাসেও বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে, গান বাজনার অনুষ্ঠান হচ্ছে, যে কোনো আপনার ধরেন পিকনিকে যান কিংবা কোনো একটা পারিবারিক অনুষ্ঠান করেন, সেখানে তো আর সরকার আপনাকে শুনতে বলে না ইন্ডিয়ান চ্যানেল, না। আপনি তো হিন্দি গানই শুনতেছেন, গান, একদম। তাহলে তো আমাদের মানসিকতার প্রবলেম আছে। আমি এই পর্যায়ে, শেষ পর্যায়ে আমরা চলে আসছি অনুষ্ঠানের, আমরা আপনাকে দিয়ে অনুষ্ঠানটা শেষ করব। হাসান হাফিজ ভাই, আপনি আপনার কাছ থেকে একটু, যেহেতু আপনি বয়োবৃদ্ধ এবং অগ্রজ একজন ব্যক্তিত্ব, এই দেশের অনেক অভিজ্ঞতা নিয়ে আপনি এখন এই আপনার মিডিয়াতে কাজ করছেন, এই বয়সে এসে আপনি সরব ভূমিকা পালন করছেন। আমাদের জাতীয় সত্তাকে শক্তিশালীভাবে যদি আমরা আঁকড়ে ধরতে না পারি, এই মুক্তির পথ তো কখনো খুলে আসবে না, আসবে না। তাই না? তাহলে এই জাতীয় সত্তাকে, যেটা কোর ভ্যালু বলতে একটা জিনিস আছে, আর যাই বলেন ইন্ডিয়ানদেরকে আপনি যতই গালি দেন, আমরা দেয়ালি দেই, তারা কিন্তু তাদের ধর্মীয় মূল্যবোধ থেকে এক চুলো নড়ে নাই, এবং এই ধর্মটাকে কিন্তু তারা পুরো জাতিকে ঐক্যবদ্ধ রেখেছে। তাদের মধ্যে দেখেন বিভিন্ন প্রদেশে, সেই উত্তরে বলেন আর দক্ষিণে বলেন, পূর্বে বলেন, পশ্চিমে বলেন, ধর্মীয় অনুভূতিটা তাদের মধ্যে চিরজাগ্রত, এবং প্রেসিডেন্ট থেকে শুরু করে এবং ক্লিনার পর্যন্ত তারা সেটাকে অনুসরণ করে, এবং সেই জন্যই তারা আজকে একটা শক্তিশালী দেশ হিসেবে ঠিক আছে। এটা তো বাস্তব সত্য। তা আমরাও কি আমাদের মূল্যবোধ থেকে বের হয়ে আমরা কি কখনো আমরা শক্তিশালী রাষ্ট্র হিসেবে থাকতে পারবো না? পারবো না আমরা। আমি এই জন্য একটু আগে বলেছি যে আমাদের আত্মসচেতন হতে হবে, আত্মজিজ্ঞাসাটা লাগবে, এবং আমাদের ঐতিহ্য থেকে, আমাদের শেকড় থেকে শিক্ষাটা নিতে হবে, সেই অনুযায়ী চলতে হবে। আমাদের প্রথমে হতে হবে নিজের মাটির প্রতি অঙ্গীকারবদ্ধ হতে হবে, প্রথমে জাতীয়তাবাদী হতে হবে, পরে আমরা আন্তর্জাতিক হব। আমাদের জানালা খোলা থাকবে কিন্তু আমরা দরজা খুলে দেব না। সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হয়ে আমার নিজস্ব সত্তাকে যদি আমি ভুলে যাই, তাহলে তো অর্থহীন হলো, তাই না? সমস্ত কিছুই বৃথা যাবে যদি আমার নতুন প্রজন্মকে সেভাবে দীক্ষিত করতে না পারি নিজের মাটির প্রতি, নিজের ভাষার প্রতি, নিজের সংস্কৃতির প্রতি, নিজের আদর্শের প্রতি, নিজের মূল্যবোধের প্রতি, নিজের নৈতিক যেই শিক্ষা সেটার প্রতি যদি আমরা তাদেরকে শ্রদ্ধাশীল করতে না পারি, তাহলে তো আমরা ব্যর্থ। আমরা তো নতুন প্রজন্মকে দোষ দিতে পারি না। ব্যর্থতাটা আমাদের, শিক্ষকদের ব্যর্থতা, অভিভাবকদের ব্যর্থতা। কিন্তু আমাদেরও এখন কিন্তু বদলানোর সময় এসছে। মানুষ কিন্তু বয়স হলেও বদলাতে পারে, এটা হলো মানসিকতার ব্যাপার। সমগ্র যেই ভগ্নস্তূপ, এটার মধ্যে থেকে একটা সম্ভাবনার অঙ্কুর গজানোর জন্য আমাদের প্রত্যেককে যত্নশীল হতে হবে, প্রত্যেককে ত্যাগ স্বীকার করতে হবে, দেশপ্রেমের পরিচয় দিতে হবে। আপনি যেটা বললেন, ভারতে যেটা আছে, আমাদের মধ্যে দেশপ্রেমের ঘাটতি আছে বলে আমি মনে করি। সেটা যেন আমরা নিজেদের মধ্যে আত্মজিজ্ঞাসাটা করি, কেন আমরা এই সমস্যা, এই
ফেস করছি, এবং আমরা ওই যে ভারতীয় চ্যানেলগুলিও বন্ধ করতে হবে। সব কিছুর মধ্যে আগে নিজের পায়ে আমরা দাঁড়াবো, তারপরে কিন্তু আমরা অন্যের দিকে তাকাবো, ধন্যবাদ। তখন আমরা বৈশ্বিক একটা নাগরিক হব। সেই ধন্যবাদ জিনিসটা ধন্যবাদ আমাদের হাসান দরকার। হাফিজ ভাই। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা দুইজন বিদগ্ধ আলোচকের কাছ থেকে, অতিথিদের কাছ থেকে যে মূল্যবান বক্তব্যগুলো শুনলাম, তার সাথে আমি একজন সঞ্চালক হিসেবে দুই একটি কথা বলে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। পবিত্র রমজান মাস, ঘরে ঘরে মানুষ আমরা রোজা রাখি সেই সর্বশক্তিমান সৃষ্টিকর্তার নির্দেশে, এবং তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এবং বাংলাদেশে 93% আজকে আমরা মুসলমান। যে ধর্মে বলা হয়েছে মিথ্যা কথা বলা যাবে না, যে ধর্মে বলা হয়েছে অন্যকে আঘাত দেওয়া যাবে না, যে ধর্মে বলা হয়েছে লোভ, হিংসা, অহংকার মানুষকে ধ্বংস করে, যে ধর্মে বলা হয়েছে সমস্ত অনৈতিক কার্যকলাপ সম্পূর্ণ হারাম, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, নারী নির্যাতন করা যাবে না, নারীদেরকে সর্বোচ্চ সম্মান দেখাতে হয়, মায়ের পায়ের নিচে বেহেশত জান্নাত, এই যে এত কত শত কথা, এবং একমাত্র আল্লাহর কাছেই মাথা নত করতে হবে, অন্য কারো কাছে নয়, কোনো মানুষের পূজা করা যাবে না, এই যে এত ভালো ভালো কথা পবিত্র কোরআনে বলা হয়েছে, এবং আমরা এই পবিত্র রমজান মাসে সেগুলো অনুসরণ করার চেষ্টা করছি। আমরা কি পারি না আমাদের আদর্শকে অনুসরণ করে, আমাদের আদর্শকে একমাত্র অবলম্বন করে শিক্ষা দীক্ষায়, চরিত্র উন্নয়নে আমরা এগিয়ে যদি না যেতে পারি, তাহলে এই দেশের মুক্তির পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। এবং মুক্তির কথা অনুষ্ঠানে আমরা শেষ অনুরোধ করছি দর্শক তাদের কাছে, চলুন না আমরা এই পবিত্র মাসের মতো সারা বছর আল্লাহর সেই দেওয়া জীবন বিধানকে আমরা পাঠ করি, নিজেরা জানি সেখানে কি বলেছেন আল্লাহ। এত শত আমরা উপন্যাস পড়ি, অত বড় বড় মহাকাব্য পড়ি, কিন্তু এই পবিত্র কোরআনকে আমরা পড়ে দেখি যে আমাদের জন্য কি আদর্শ তিনি আমাদের জন্য রেখেছেন। তাহলেই আমার মনে হয় আমি একজন ক্ষুদ্র সঞ্চালক হিসেবে, ক্ষুদ্র একজন সামরিক অফিসার হিসেবে আপনাদেরকে বিনীত অনুরোধ করব, চলুন না আমরা আমাদের জীবনকে সেই লাইনে গড়ে তুলে এই বাংলাদেশকে বিশ্বের একটি অন্যতম শান্তির দেশ হিসেবে গড়ে তুলি। আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।